যে পরম কারুণিকের ইচ্ছে বা নির্দেশ ছাড়া গাছের পাতাটিও নড়ে না, ফুল ফোটে না, পাখি ডাকে না, নদী প্রবাহিত হয় না, তার পাদ ও পদ্মে সাষ্টাঙ্গ প্রণাম জানাই। তাঁরই কৃপায় এই পূত জন্মাষ্টমীতে এবং পূজনীয় স্বামী প্রজ্ঞানানন্দের জন্মতিথিতে আমার মতো এক অকৃতি অধমের এমন ঐতিহ্যশালী রামকৃষ্ণ বেদান্ত মঠে উপস্থিত হবার সুযোগ জুটেছে। সশ্রদ্ধ প্রণাম জানাই এই মঠের সন্ন্যাসীবৃন্দকে। কৃতজ্ঞতা জ্ঞাপন করি এই আয়োজনের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সম্পৃক্ত সকলকে। এই অনুষ্ঠানের অতিথি অভ্যাগত শ্রোতৃমণ্ডলী আমার ঈশ্বর, আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করুন। আপনাদের অনুমতি এবং আশীর্বাদ নিয়েই স্বামী প্রজ্ঞানানন্দ স্মারক বক্তৃতা তথা ভারতীয় মার্গসঙ্গীত ও প্রজ্ঞানানন্দ শীর্ষক আলোচনায় ব্রতী হব। প্রসঙ্গত অকপটে স্বীকার করি, আমি সঙ্গীতজ্ঞ নই। আমি সাহিত্যের একজন সাধারণ শিক্ষার্থী। শিক্ষকতার বৃত্তি বা ব্রত যাই গ্রহণ করি, সেক্ষেত্রে যত না শিখেছি ঢের বেশি। এই অবকাশে তাই আমার সেই সারস্বত বিদ্যায়তন পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের সন্ন্যাসীবৃন্দ এবং ছাত্র ভাই বন্ধুদের প্রণাম, শ্রদ্ধা, কৃতজ্ঞতা জানাই। কারণ তাঁদের প্রেরণা এবং প্রশ্রয় কয়েক দশক আগে পূজনীয় প্রজ্ঞানানন্দজির কয়েকটি যুগজয়ী সঙ্গীত বিষয়ক গ্রন্থের মুখোমুখি হই আমি। আগেই উল্লেখ করেছি আমি সঙ্গীতজ্ঞ নই, আমি সঙ্গীত সমালোচকও নই, আমি সঙ্গীত অনুরাগী মাত্র। সঙ্গীত আমার প্রেম এবং পূজা। সঙ্গীত বস্তুত শান্তি, সান্ত্বনা এবং সৌন্দর্য ধ্যানের নামান্তর। ভারতীয় সভ্যতার উন্মেষকাল থেকে সঙ্গীতের উজ্জ্বল উপস্থিতি। সঙ্গীত এক মহান এবং শাশ্বত শাস্ত্র বা সূত্র। ব্রহ্মসূত্রের ক্ষেত্রে তার ভাষ্যকারদের যে ভূমিকা, সঙ্গীত শাস্ত্র বা সঙ্গীত সূত্রের ক্ষেত্রেও স্বামী প্রজ্ঞানানন্দের একই ভূমিকা। তবে মহারাজজির কৃতিত্ব এবং বিশেষত্ব হল তিনি সঙ্গীতকে নিছক শাস্ত্র বা সূত্র হিসাবে বিবেচনা করেননি। তাঁর সঙ্গীত ভাবনায় ওতপ্রোতভাবে বিজড়িত হয়েছে জীবনচর্যা, ইতিহাস চেতনা, সমাজ ভাবনা, মনোবিজ্ঞান, বিজ্ঞান মনস্কতা, সৌন্দর্য চেতনা এবং সঙ্গীতের মতো সুপ্রাচীন এক ঐতিহ্য এবং উত্তরাধিকারের প্রতি সম্ভ্রম এবং মমত্ববোধ। আর এ কারণেই ভারতীয় সঙ্গীত প্রাণবান, বেগবান, প্রবহমান, অতীত, বর্তমান এবং ভবিষ্যতের আশ্রয় এবং অবলম্বন। যেহেতু বক্তব্যের শিরোনাম ভারতীয় মার্গসঙ্গীত ও প্রজ্ঞানানন্দ, শুরুতেই তাই মার্গসঙ্গীত এই শব্দবন্ধ সম্পর্কে প্রচলিত এবং শাস্ত্রীয় ধারণাটি সংক্ষেপে তুলে ধরবার চেষ্টা করি। আমরা কেউ শাস্ত্রীয় সঙ্গীত, উচ্চাঙ্গ সঙ্গীত বা রাগ সঙ্গীত বোঝাতে বা তার সমার্থ করতে মার্গসঙ্গীত কথাটি ব্যবহার করি। এই অভ্যাসটিও তৈরি হয়েছে অর্বাচীনকালে। সঙ্গীত শাস্ত্রকারেরা অন্য পথে হেঁটেছেন। রাজ্য সঙ্গীত একাডেমি প্রকাশিত সঙ্গীত মূল্যায়ন বক্তৃতামালা গ্রন্থে শ্রদ্ধেয় রাজ্যেশ্বর মিত্র বলছেন, মার্গসঙ্গীত কথাটা আমরা রাগ সঙ্গীতকে বোঝাবার জন্য ব্যবহার করি, কিন্তু গোড়াতে মার্গসঙ্গীত আখ্যার এই অর্থ ছিল না। শাস্ত্রকারেরা বলছেন ভারতীয় সঙ্গীত দুটি ধারায় ভাগ করা ছিল, একটি দেশি আর একটি মার্গ। দেশি ধারার অর্থ স্পষ্ট,
দেশে দেশে যেসব গানের ফর্ম প্রচলিত ছিল তাকেই দেশি বলা হতো। মার্গসঙ্গীত কথাটা বোঝাতে শাস্ত্রে বলা হয়েছে যে ব্রহ্মা ভরতমুনিকে যে সঙ্গীত প্রয়োগের উপদেশ দিয়েছিলেন তাই হচ্ছে মার্গসঙ্গীত। নাট্য বিশেষজ্ঞ এবং নাট্যশাস্ত্রকার ব্রহ্মার উপদেশ অনুসারে নাট্যসঙ্গীত রচনা করেন। নাটকের বৈশিষ্ট্য অনুযায়ী তার পর্যায় এবং ঘটনাক্রম এইসব নাট্যসঙ্গীত রচনার উৎসসূত্র ছিল। প্রাচীনকালে নাটকের প্রয়োজনে রচিত এবং নাট্যস্বার্থে ব্যবহৃত সঙ্গীতই মার্গসঙ্গীত। আমরা আলোচনা প্রসঙ্গে উপযুক্ত পরিসরে এ বিষয়ে স্বামী প্রজ্ঞানানন্দজির মতামত তুলে ধরব। স্বামী প্রজ্ঞানানন্দ সঙ্গীত শাস্ত্রজ্ঞ, সঙ্গীত ঐতিহাসিক, সঙ্গীত দার্শনিক। ভারতীয় সঙ্গীত গবেষণায় তার প্রতিটি সৃষ্টি অপরিহার্য, মহামূল্যবান দলিল। আমাদের জন্য নির্দিষ্ট সময়ে তার একটি গ্রন্থেরও পূর্ণাঙ্গ আলোচনা সম্ভব নয়। অকপট স্বীকারোক্তি পূজনীয় মহারাজের গ্রন্থালোচনা আমি তো কোন ছাড় অনেক পণ্ডিতের পক্ষেও প্রায় অসম্ভব। আমার সীমাবদ্ধতা এবং সময়াভাবের কথা মাথায় রেখে আমি তার দুটি গ্রন্থ নিয়ে তারই সূত্র ধরে প্রসঙ্গ করব মাত্র। প্রথমে আসা যাক সঙ্গীত ও সংস্কৃতি এর কথায়। এ গ্রন্থটির দুটি খণ্ড, পূর্বভাগ এবং উত্তরভাগ। দুটি খণ্ডই বস্তুত ভারতীয় সঙ্গীতের ইতিহাস। বলা বাহুল্য, ইতপূর্বে ভারতীয় সঙ্গীত ইতিহাসের এমন তথ্যনিষ্ঠ যুক্তিসিদ্ধ গ্রন্থের সাক্ষাৎ মেলেনি। প্রথম খণ্ড পূর্বভাগ। এর পরিসর হল খ্রিস্টপূর্ব 4000 বা 3500 থেকে খ্রিস্টীয় প্রথম শতাব্দী, অর্থাৎ প্রাগৈতিহাসিক সিন্ধু সভ্যতা থেকে নারদী শিক্ষা পর্যন্ত। আর দ্বিতীয় খণ্ড উত্তরভাগ, তার পরিসর খ্রিস্টপূর্ব 600 থেকে খ্রিস্টীয় সপ্তম শতাব্দী, অর্থাৎ ক্লাসিক্যাল যুগের সূচনা থেকে গুপ্ত যুগ পর্যন্ত বিস্তৃত। বলতে দ্বিধা নেই, ভারতীয় সঙ্গীতের ইতিহাস রচনা অন্যান্য আর 5টি কাজের মতো অনায়াস এবং সহজ নয়। তার বিপুল বিস্তার, অতল গভীরতা, অসংখ্য উৎস, বিচিত্র বিবর্তন এবং বিভিন্ন গতি প্রকৃতি নিয়ে ইতিহাস রচনার জন্য আরও সুদীর্ঘ সময় প্রয়োজন। একথা স্বামী প্রজ্ঞানানন্দজিও স্বীকার করেছেন। তার মতে এই কাজে বড় বাধা উপাদান সংগ্রহের জটিলতা। অসংখ্য প্রমাণপঞ্জি ও পাণ্ডুলিপি আজও অপ্রকাশিত, অনালোকিত, অনালোচিত। জনশ্রুতি, শিলালিপি, পুঁথিপত্র ছড়িয়ে ছিটিয়ে থাকা হাজারো মণিমুক্ত সর্বাংশে এখনও দৃষ্টিগোচরে আসেনি। আবার প্রবহমান কালের করাল গ্রাসে বিনষ্ট বা বিলুপ্ত হয়েছে অজস্র উপাদান। মহারাজ নিজে বলছেন, আমার এই প্রচেষ্টা সিন্ধু থেকে বিন্দু আহরণ করা, তবে পরিপূর্ণতারই দিক নির্দেশক মাত্র। প্রচলিত ইতিহাস এবং পরিচিত ইতিহাসকারদের থেকে মহারাজ্যের ইতিহাস চেতনা ভিন্নতর। তার সঙ্গীতের ইতিহাস সরস, সচ্ছল, সাবলীল ও প্রাণবান। নীরস গাণিতিক অনুলিখনকে তিনি সঙ্গীতের হিসাবে স্বীকৃতি দেননি। মহারাজ্যের সুস্পষ্ট বক্তব্য, মানুষের সমাজেই যখন সঙ্গীতের জন্ম, সামাজিক মানুষের নিরীক্ষাবৃত্তি, প্রতিভা ও গভীর অনুশীলনী যখন সঙ্গীতের সৌষ্ঠব ও সংগঠনকে গড়ে তুলেছে ও তোলে, তখন সমাজকে কিংবা সমাজের মানুষকে বাদ দিয়ে কেবলই সাংগীতিক মাল মশলা দিয়ে ইতিহাসের প্রাসাদ রচনা করায় সত্যকারের কোনো সার্থকতা আছে বলে মনে হয় না। খুব স্বাভাবিক কারণে মহারাজের সঙ্গীত ইতিহাসে অসংখ্য যুগের, অসংখ্য মানুষের অনুভব, অভিজ্ঞতা, আনন্দ, বেদনা, দ্বন্দ্ব সংঘাতের প্রতিটি চারিত্রিক বৈশিষ্ট্য উজ্জ্বল হয়ে ফুটে উঠেছে। প্রতিটি বিশিষ্টতার জন্য নির্দিষ্ট সেই সময়, সমাজ, শিক্ষা এবং সংস্কৃতির সপ্তরঙে আলপনা আঁকতে মহারাজ কঠোর পরিশ্রম করে উপাদান সংগ্রহ করেছেন। উপাদান অনুসন্ধান এবং সংগ্রহের তালিকায় রয়েছে প্রমাণপঞ্জি,
গ্রন্থ, শিলালিপি, তাম্রলিপি, ভাস্কর্য, চিত্র, এমনকি ধ্বংসস্তূপ পর্যন্ত। জটিলতা এবং বিতর্ক এড়াবার জন্য মহারাজ সচেতনভাবে গ্রন্থ, গ্রন্থকার, সন, তারিখ, প্রমাণপঞ্জি প্রভৃতি সব ক্ষেত্রে আনুমানিক এবং সম্ভাব্যতার কথা বলেছেন। কোনো কিছুকেই অভ্রান্ত বা অকাট্য দাবি করেননি। ইতিহাসকারগণ ভারতবর্ষীয় সুবিস্তৃত কাল পরিসরকে বৈদিক এবং লৌকিক মোটামুটি দুভাগে ভাগ করেছেন। কৃষ্ণমাচারিয়া সংস্কৃত সাহিত্যের ইতিহাসকেও দুভাগে ভাগ করেছেন। This history of the Sanskrit literature divides itself into two great ages, Vaidika and Laukika, sacred and profane, scriptural and classical. স্বামী প্রজ্ঞানানন্দের মতে সঙ্গীতের ক্ষেত্রেও এ বিভাজন প্রযোজ্য। ভরতোত্তর অভিজাত সঙ্গীত, এমনকি উচ্চাঙ্গ দেশি সঙ্গীতও ক্লাসিক্যাল পর্যায়ভুক্ত, তা গান্ধর্ব বা মার্গ নয়। ভরতোত্তর বা সমকালীন উচ্চাঙ্গ সঙ্গীতকে মার্গসঙ্গীত অভিধায় ভূষিত করলেও মহারাজও একে ভ্রম বলেই বিবেচনা করেছেন। সুতরাং আমাদের আলোচনার সিংহভাগ জুড়ে যে সঙ্গীত বা ইতিহাসের কথা ব্যক্ত হয়েছে বা হবে, তা বস্তুত ক্লাসিক্যাল সঙ্গীত। এই ক্লাসিক্যাল বা উচ্চাঙ্গ সঙ্গীত স্ক্রিপচারাল বা মার্গ সঙ্গীতের রূপান্তর বা অন্যতম ক্রমপ্রলম্বন। বৈদিক যুগে সঙ্গীত সীমানা অতিক্রম করে উদ্ভূত যাবতীয় লৌকিক, এমনকি অভিজাত দেশি সঙ্গীতও ক্লাসিক্যাল সঙ্গীতেরই শ্রেণীভুক্ত। শুধু বৈদিক নয়, পৌরাণিক যুগেও রামায়ণ, মহাভারত ও হরিবংশে সঙ্গীতের আলোচনা গান্ধর্ব বা মার্গসঙ্গীতেরই অনুশীলন। যাই হোক, সঙ্গীত ও সংস্কৃতি গ্রন্থে সঙ্গীতের ইতিহাস নিয়ে খুঁটিনাটি আলোচনা যেমন উদ্দেশ্য, তেমনি এই গ্রন্থের শিরোনামও অর্থবহ এবং তাৎপর্যপূর্ণ। সঙ্গীত বিশ্ব সংস্কৃতির অন্যতম উপাদান। ভারতীয় সভ্যতাকেও সঙ্গীত ও সংস্কৃতি থেকে পৃথক করা অসম্ভব এবং অবাস্তব। শাস্ত্র বা গ্রন্থের মধ্যে জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে গ্রন্থকারের ব্যক্তিগত বিচারধারা ফুটে ওঠে। স্বামী প্রজ্ঞানানন্দ খুব সচেতনভাবে সঙ্গীত শাস্ত্র বা সঙ্গীত গ্রন্থ আলোচনার আগে শাস্ত্র এবং গ্রন্থকারদের পরিচয় পরিস্ফুট করেছেন। এ বিষয়ে তার সুস্পষ্ট মত, গ্রন্থ গ্রন্থকারেরই চিন্তাধারা ছাড়া অন্য কিছু নয়। গ্রন্থে অক্ষরের বন্ধনে সেই চিন্তা পড়ে মাত্র। আমরা জানি ভারতীয় সঙ্গীতের ইতিহাস প্রণয়নেও তিনি পথিকৃৎ। তার ব্যক্তিগত চিন্তাভাবনার প্রভাব সুস্পষ্ট সঙ্গীত ও সংস্কৃত গ্রন্থের সর্বত্র। একজন নিবিড় অধ্যয়নকারীর কাছে দিনের আলোর মতো স্পষ্ট রচয়িতার জীবন দর্শন, সমাজ দর্শন, মনোবিজ্ঞান, বৈজ্ঞানিক কৃষ্টি, যুক্তিনিষ্ঠ পর্যবেক্ষণ, ব্যাখ্যা বিশ্লেষণ, প্রকটিত মহারাজের অননুকরণীয় বিশ্বাস, শ্রদ্ধা, একাগ্রতা, অধিকার এবং অধ্যবসায়। আমাদের পরবর্তী উপজীব্য স্বামী প্রজ্ঞানানন্দজির আরেকটি অবদান, রাগ ও রূপ এই গ্রন্থটি প্রথম প্রকাশকালে অখণ্ড থাকলেও কয়েকটি সংস্করণে তার কলেবর বৃদ্ধি হয় এবং দুটি খণ্ডে বিভক্ত হয়। প্রথম ভাগ উৎসর্গিত হয় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের উদ্দেশ্যে। উৎসর্গপত্র ছিল নিম্নরূপ: সমগ্র বিশ্বে যিনি সঙ্গীতের অপূর্ব প্রেরণা ও নবচেতনা সৃষ্টি করেছেন, নূতন রূপ ও নূতন ছন্দের নৈবেদ্য সাজিয়ে সাংস্কৃতিক জাগরণ যজ্ঞের সেই পরম ঋত্বিক বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পবিত্রোজ্জ্বল স্মৃতির উদ্দেশ্যে রাগ ও রূপ শ্রদ্ধার অঞ্জলি রূপে অর্পিত হল। এভাবে উৎসর্গপত্র রচিত হওয়া ব্যঞ্জনাধর্মী।
যুগের পরিবর্তনের সঙ্গে সঙ্গে যুগসৃষ্ট সব কিছুর মধ্যে রূপগত এবং ভাবগত পরিবর্তন চোখে পড়ে। রবীন্দ্রনাথ বলেছেন, সঙ্গীত একটি প্রাণধর্মী জিনিস এবং প্রাণের বিকাশ তার মধ্যে আছে, এ কথা বলাই বাহুল্য। আবার অন্যত্র বলছেন, প্রাণের যে ধর্ম, সঙ্গীতেরও হবে সেই ধর্ম। বৈদিক যুগে একরকম সঙ্গীত ছিল সামগান। সেই সামগান নিঃসন্দেহে তখনকার যারা সাধক ছিলেন তাদের হৃদয় থেকে উচ্ছ্বসিত হয়েছিল। বিশেষ রূপ নিয়ে তখনকার ক্রিয়াকর্মে যজ্ঞে তা রস রূপ পেয়েছে ও পূর্ণতা লাভ করেছে। যুগের পরিবর্তনের সঙ্গে নানাবিধ পরিবর্তন অনিবার্য হয়ে ওঠে। ফলে সময়ের দাবি অনুসারে রূপান্তর মান্যতা পায়। এ কথা বেশি করে সত্যি হয়ে ওঠে শিল্পকলা তথা সংস্কৃতির বহিরঙ্গে এবং অন্তরঙ্গে। স্বামী প্রজ্ঞানানন্দ রচিত রাগ ও রূপ গ্রন্থটির ভূমিকা রচনা করেন অধ্যাপক অর্ধেন্দ্র কুমার গঙ্গোপাধ্যায়। আর এই ভূমিকা অংশেই রাগ ও রূপ গ্রন্থের স্বাতন্ত্র্য এবং মাহাত্ম্য পরিস্ফুট। তিনি বলছেন, ভারতের সঙ্গীতবিদ্যা স্বরে, বাক্যে এবং চাক্ষুষ চিত্রে তাহার সাধনার ইতিহাস রাখিয়া গিয়াছে। সুর, ধ্যান ও ছবি, এই ত্রিমূর্তিতে ভারতের গুহ্যতম সৃষ্টিতত্ত্ব নাদ ও ব্রহ্ম অপরূপ রূপে আত্মপ্রকাশ করিয়াছে। অসুরের সুরহীনতা ও নিরক্ষরের কলঙ্ক কালিমা কপালে লইয়া সুরের ও ধ্যানের সিংহদ্বার দিয়া সঙ্গীতের রাজ্যে প্রবেশ করিবার দুঃসাহস আমার হয় নাই। নিরক্ষরের পথে ছবির খিড়কি দুয়ার দিয়া অনধিকার প্রবেশ করিয়া রাগ ও রাগিণীর ইতিহাস অন্বেষণের ব্যর্থ চেষ্টা করিয়াছিলাম 12 বর্ষ পূর্বে। পাণ্ডিত্যের জ্ঞান, প্রজ্ঞান, বিজ্ঞান ও দরদী সুরস্পর্শীর অন্তর্দৃষ্টি, যুবা বয়সের অদম্য শক্তি, উদ্যম ও প্রভূত যোগ্যতা লইয়া স্বামী প্রজ্ঞানানন্দ বিষয়টি আক্রমণ করিয়াছেন নানা দিক দিয়া। প্রবাসী, উদ্বোধন, মডার্ন রিভিউ ও অন্যান্য পত্রিকায় তাহার প্রথম প্রবন্ধগুলি পাঠ করিয়া দেখিতে পাইলাম যে স্বামীজি এক আঘাতেই আমার দম্ভ ও দর্প চূর্ণ করিয়াছেন। তবে এই পরাজয়ের জয় আমাকে প্রভূত আনন্দ দিয়াছে। অনেক অপ্রকাশিত পুঁথি ও অসংখ্য রাগ রাগিণীর ছবি বিশ্লেষণ করিয়া আমি যে সকল অতি আবশ্যকীয় গভীর তত্ত্ব ও রহস্য আবিষ্কার করিতে পারি নাই, সঙ্গীতশাস্ত্রের যে সকল অর্থ আমার অশিক্ষিত বুদ্ধির অগম্য, সেই সমস্ত সঙ্গীতবিদ্যার তত্ত্বের উপর স্বামীজি অনায়াসে অনেক নূতন আলোকপাত করিয়াছেন। ভারতীয় সংস্কৃতি জগতের একটি শ্রেষ্ঠ মন্দিরের দ্বার তিনি খুলিয়া দিয়াছেন, তাহার জ্ঞান ও প্রজ্ঞানের সমস্ত সবল ও সচল শক্তি দিয়া। চাক্ষুষ মূর্তিকল্পনা ছাড়া ভারতীয় রাগ সঙ্গীতের অনুশীলন অসম্পূর্ণ। নির্দিষ্ট রাগ রাগিণীর স্বরূপের মধ্যে সাযুজ্য রক্ষা করে চিত্রশিল্পীগণ ভিন্ন ভিন্ন রস ও রূপের চাক্ষুষ প্রতিকৃতি নির্মাণ করেছেন। শ্রাব্য বস্তুকে চক্ষুগ্রাহ্য রূপে অনুবাদ করা এ পথের প্রবক্তা ও প্রাচীন সঙ্গীত শাস্ত্রের ঋষিগণ। রাগের রূপ বলতে অনুকূল সুরের প্রভাবে সৃষ্টি হওয়া এক উজ্জ্বল প্রকাশ। এই রূপের স্বরূপ দুটি, নাদময় এবং দেবদেহময়। স্বর গড়ে তোলে নাদময় রূপ। দেবময় রূপের অবয়ব ওই রাগের অধিষ্ঠাত্রী দেবতার চাক্ষুষ রূপ। স্বর গঠনে ভিন্ন ভিন্ন রাগের রসসিক্ত রূপ নির্মিত হয়। তা কখনো উচ্ছ্বাস, কখনো আনন্দ, কখনো বেদনার আভাস এবং অবয়ব। স্বামী প্রজ্ঞানানন্দ বলেছেন, সঙ্গীতের প্রাণ রাগ। রাগ স্বরসমষ্টির সমাবেশ। রাগের মধ্যে মনোবিজ্ঞানের একটি স্থান রয়েছে, তাই রাগকে আমরা বলি আন্তর্বাহ্যাবগাহী বা সাইকোমেটেরিয়াল পদার্থ। বহিরঙ্গে রাগের যে কাঠামো ধরা পড়ে, অন্তরঙ্গে তারই সংবেদন হয়। সঙ্গীতের দুটি রূপ, একটি ব্যবহারিক, অপরটি ঔপপত্তিক। প্রথমটি সাধনা, পরেরটি সিদ্ধি।
বলা বাহুল্য, সঙ্গীতের পূর্ণ অবয়বের জন্য দুটিই অপরিহার্য, একে অপরের পরিপূরক। রবীন্দ্রনাথ ঔপপত্তিক ও ব্যবহারিক বলতেন কলা ও কৌশল। প্রকৃতপক্ষে কলা ব্যর্থ হয় কৌশলের অভাবে, আর কৌশল নিরর্থক হয় কলা জ্ঞানের অভাবে। রাগ ও রূপ গ্রন্থের রচয়িতা স্বয়ং বলছেন, রাগ ও রূপ গ্রন্থ রাগের বিকাশ ও রূপ সম্বন্ধে একটি ঐতিহাসিক প্রমাণপঞ্জি বিশেষ। কিভাবে এবং কী রকম সামাজিক পরিবেশ ও প্রয়োজনের মধ্যে প্রাচীনকাল থেকে আজ পর্যন্ত রাগ রূপের ক্রমবিকাশ সম্ভব হয়েছিল তারই ধারাবাহিক বিবরণ এতে দেওয়া হয়েছে। রাগ ও রূপ প্রকৃত অর্থে সঙ্গীতের সাবেক এবং পরিবর্তিত রূপের মেলবন্ধন। এই বিবর্তন বা পরিবর্তন জগৎজীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। রচয়িতা বলছেন, বিশ্ব সংসার যখন ক্রমবিকাশের পরিণতি, তখন জাগতিক সকল উপাদানই ক্রমবিকাশের নীতিকে কখনো অগ্রাহ্য করতে পারে না। সঙ্গীত প্রাগবৈদিক যুগেও ছিল এবং বেদ, ব্রাহ্মণ, সংহিতা, স্মৃতি প্রভৃতি যুগেও ছিল এবং এখনও আছে। সৃষ্টি, অনুশীলন ও পরিবর্তন সংসারেরই ধর্ম, সঙ্গীতেও তাই। বিচিত্র বিবর্তনের পথেই সঙ্গীতের জয়যাত্রা হয়েছে সূচিত। সঙ্গীতের ইতিহাস রচনা বা আলোচনায় স্বামী প্রজ্ঞানানন্দের যে দর্শন ভিত্তি হিসাবে গ্রহণ করেছিলেন, রাগরূপ নিরূপণ বা চিত্রণেও একই পথ অনুসরণ করেছেন। আমরা আমাদের আলোচনার সমাপ্তি ঘটাব তারই একটি কালজয়ী উক্তি দিয়ে। শিল্পের মধ্যে ললিতকলাই শ্রেষ্ঠ। ললিতকলার বিকাশ সাধারণত চিত্র, ভাস্কর্য ও সঙ্গীত, এই তিনটিকে নিয়ে সার্থক। এই তিনটি বিকাশের পেছনে মনোবৈজ্ঞানিক বৃত্তি ও প্রচেষ্টা ঠিক একই রকমের, পৃথক কেবল প্রয়োগে ও বাহ্য বিকাশে। আন্তর ও বাহ্য বিকাশের সমবেত রূপে চিত্র, ভাস্কর্য ও সঙ্গীত লীলায়িত ও অভিব্যক্ত। তিনটি শিল্পী প্রথমে ভাবের ব্যঞ্জনা দিয়ে ফুটিয়ে তোলেন একটি রূপ মানসপটে, অন্তর্লোকে রূপায়িত হয় তাদের ধ্যান ঘন ছবি, আর তুলিকা, তক্ষণ যন্ত্র, কণ্ঠস্বর দিয়ে বাইরে বাস্তবে প্রতিফলিত করেন শিল্পীরা পরে। নমস্কার, প্রণাম।